এনেছো বাবা? দেখ কারে নিয়ে এসেছি। বাহ, তুমি তো খুব সুন্দর। তুমিও তো খুব সুন্দর। ওকে বাবা। ও নয়ন, তোর রহমত চাচার ছেলে নয়ন। মাফুল, আজ থেকে ও তোরে স্কুলে আনা নেওয়া করবে। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। না মা, বন্ধু না, ও তোর স্কুলের ব্যাগ আর পানির বোতল আনা নেওয়া করবে। করুক, তাতে কি? আজ থেকে নয়ন আমার বন্ধু। চলো নয়ন, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। কানামাছি বলবো, জানে পাপি তারে জো। শুতে পারি না। ধর। কি হয়েছে ফুল? নয়ন আমাকে ধাক্কা দিয়েছে। তুই আমার ফুলরে মারছিস, আমি তোর সারব না। নয়ন, মা আমাকে খাওয়াবে না? এটা কি তোমার মা যে তোমারে খাওয়াইব? এটা আমার মা, আমারে খাওয়াইব, তোমারে খাওয়াইব না। যাও। আমি যাবো না। না বাবা, মা সবার মা। ঠিক আছে, তাহলে খাও। চলো চলো। ফুল, দাঁড়াইলি কেন? চল বাড়িতে যাই। না নয়ন, তোর স্যারে বাড়িতে যাইতে আমার মন চায় না। সারাক্ষণ তোর পাশে থাকতে ইচ্ছা করে। আমার দুই চোখ জুড়াইয়া শুধু তোরই দেখতে ইচ্ছা করে। না ফুল, অনেক আগেই তোর কলেজ ছুটি হয়েছে। তোরে নিয়ে বাড়িতে ফিরতে দেরি হলে মাদক সাহেব রাগ করবো। আচ্ছা নয়ন, আমার বাপ কি বাঘ না ভাল্লুক? তুই আমার বাপকে এত ভয় পাস কেন? আমি ভয় পাই না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর তোর বাপ আমারে তোগো বাড়িতে চাকরি দিছে, তোরে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্ব দিছে। আর তাই কিন্তু আমার প্রতি তো তুই কোনো দায়িত্ব পালন করতেছিস না। কি কইলি? হ্যাঁ, ঠিকই কইছি। তুই জানিস না, ছোটবেলা থেকে তোর সাথে চলতে চলতে কখন যে তুই ভালোবেসে ফেলাইছি তা আমি নিজেও জানি না। আর তাই তো তোর এক মুহূর্তের লাইগা চোখের আড়াল করতে চাই না। ফুল, হ নয়ন। কি দিয়া বন্ধু মনটা কাড়িলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পীড়িতেরি মায়া লাগাইলা, তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা দায়।
বাঁচা দায়। তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা দায়। ও অনেক দিনের মনো আশা পূর্ণ হইল বুঝি। তবে তবে এখন আমি তোমার বন্ধু খুঁজি। অনেক দিনের মনো আশা পূর্ণ হইল বুঝি। তবে তবে এখন আমি তোমার বন্ধু খুঁজি। এক জন্মের এই পিড়িতে পরাণ মজাইলা। তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা দায়। তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা দায়। কি দিয়া বন্ধু মনটা কাড়িলা। বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা। অন্তরেতে পেরি পেরি মায়া লাগাইলা। তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা দায়। তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা দায়। শালা সামসার বাচ্চা সামসা দেখে চলতে পারিস না? মায়া মানুষ দেখলে ইচ্ছা করে গায়ের উপর পড়ে। আর একদিন থাকতে লাগলে বুঝা মনে মরবা। শোল মাছটা গেলে কোথায়? আরে আল্লাহ, হুজুরের লেগে শখ করিয়ে কিনে আনছিলাম। হুজুর, ও হুজুর, ঠিক আছে, কালকে হুজুর, সরেন দেখ। কেটা তুই? হুজুর, মরিয়ামের খাস গোলাম ফরমান আলী চেনেন নাই? ও ফরু। ফরু না হুজুর, ফরমান আলী। বাপে আকিকা দিয়া নাম রাখছে ফরমান আলী, আপনি ডাকেন খালি ফরু কইয়া। ওই হইল আর কি। ফর ফর আরে ফরু না, ফরমান আলী। ফরমান আলী। তা সারা গায়ে কাদা মাখছিস কেন ভাই? ইচ্ছা করিয়া না, দুর্ঘটনায় পড়িয়া লাগছে, কিন্তু এই কাদা ধুইলে তো পরিষ্কার হয়ে যাইবে। আপনার বংশের মুখে কলঙ্ক লাগলে এই দাগ পরিষ্কার করবেন কি দিয়া? কলঙ্কের দাগ? আমার বংশের মুখে কলঙ্কের দাগ দেবে কেটা? নয়ন, আমনের পালা গোলাম। ঠিক? আমি আমার নিজে চোখ দিয়ে দেখেছি, ফুল আর নয়ন গাছতলে খাড়াইয়া আশ্চর্য কথা কইতে আছে। এই কথা? ছোটবেলা থেকে ওরা দুইজনে তো একসাথে বড় হয়েছে, সমস্যাটা কি? হুজুর, এই দিন কি আর আছে? দিন বদলাইছে না? ছোট কালের ফুল আর নয়ন, নয়ন কি ছোট আছে? ওরা জুয়ান হইছে না? তুই কি কবার চাস বুঝাই ক। হুজুর, ফুলের বিয়ের বয়স হয়েছে, দুইজন একলগে মেলামেশা করতে করতে যদি কোনো কেলেঙ্কারি করতে যায়, তখন সমাজ আপনি মুখ যাইবেন কেমনে? সবাই সিসি করবে না? তাই আমি কইতে আছি, যত তাড়াতাড়ি সম্ভব আগুনের কাজটা মোমের আলাদা করেন। আগুন আর মোম একলগে থাকলে গইলে যেতে সময় লাগে না, কথাটা চিন্তা করিয়েন। ইস, অনেক দেরি হয়ে গেছে রে। আরে ভাই বোনা তো কোনো বৃষ্টি লেগে দেরি হয়েছে। সাবধানে, উম, আস্তে আস্তে। আয় মায়, আরে আমার লক্ষ্মী মামুনিটা বৃষ্টিতে ভিজে সুপ সুপ হয়ে গেছে। আমার আম্মা জান কত কষ্ট করে কলেজে যাওয়া আশা করতেছে। ফরু, হুজুর ফরমান আলী। শোন ফরমান আলী, আগামীকাল থেকে
আমার আম্মা জানার পায়ে হাইটে কলেজে যাওয়া আশা করবে না। আম্মা জানের জন্য শহর থেকে এখন ট্যাক্সি আনার ব্যবস্থা কর। সত্যি বাবা, আমাকে ট্যাক্সি আনবা? আমার আম্মা জান কষ্ট করবে আর আমি ধন সম্পদ বগলে করিয়া ঘুরে বেড়াবো। আমার সবকিছু তো তোরই জন্যে। আমার লক্ষ্মী বাবা। যাও মা, ঘরে যাও। আচ্ছা। হুজুর গোলামটা ঢোকে। নয়ন, দে বইগুলোতে। জি। উত্তর পরগনায় নতুন ধান উঠছে, ওইখানে ধানের দেখাশোনা করার জন্য লোকের দরকার। কাল ভোরে তুই উত্তর পরগনায় যাবি, ওইখানে চাকররা কাজ করবে, ওরা যা মজুরি পায় তুইও তাই পাবি। কিন্তু হুজুর, ফুল? ফুলের কথা তোরে ভাবতে হবে না। এখন থেকে ফুল টেস্ট কিতে করে কলেজে যাবে। যতদিন পর্যন্ত টেস্ট কিনা আসবে ততদিন পর্যন্ত ফুল কলেজে যাবে না। যা। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আমনে যা দেখাইলেন আমি বুঝতে উঠতে পারি নাই। ভরু রে, কারে কিভাবে সায়স্তা করতে হয় আমি তা ভালো করেই জানি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এতদিন বুঝি আমাকে দিন ফিরাইলো। তুই এত খুশি হইতেছস কেন মা? খুশি হবো না? জমি জিরাত দেখাশোনার কামে খাটনি কম, কামাই বেশি। তুই উত্তর পরগনায় কামে গেলে মাতবর সাহেব বেতন বাড়াইব, বছর ঘুরলে তাহলে আমি বিয়া করাবো। বিয়া? হাহ, আমি বিয়া করলে তো? কেন করবি না? কেন? আমি আর কতদিন তোরে রাইন্দা বেড়ে খাওয়ামো? আমার বয়স হয়েছে না? ওই যে কাঁঠাল এখনো গাছে ধরে নাই, আর উনি গোফে তেল দিতেছে। আর উত্তর পরগনা আমি গেলে তো? কেন যাবি না? তোমার সাইডে এত দূরে গিয়া আমার মন টিকবো না মা। মন টিকনের ব্যবস্থা আমি করে দিতেছি। তোরে বিয়া করাইয়া লগে বউ দিয়া দেবো, তখন দেখবি উত্তর পরগনা থেকে আর আইতে ইচ্ছে হইব না। খালা, ও খালা, বমাবো তাড়াতাড়ি ভাত দাও তো খালা, আমার খুব খিদা পাইছে। মাদপুর বাড়ি এত ভালো ভালো খান রেখা, প্রতিদিন আমার বাড়ি ডাল ভাত কেন যে খাইতে আসোস? কি মজা পাচ্ছে খাওয়ানে? এই খাওয়ানোর মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা। জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই, তাই তোমার হাতের খাওন খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাওন খেতেছি। এর লেগে তো আমি মায়ের সাইডে যাইতে চাই না। ঘরের বউ কি আর মায়ের মতো রানতে পারবো? এই বেকুবটারে তুই একটু বুঝাতো মা, বিয়ার বয়স হয়েছে, অহন বিয়া শাদী না করলে হইব? বিয়া? হ, মায় আমার বিয়া ঠিক করে ফেলাইছে। মাইয়া দেখাও শেষ। কি? মাইয়া কোন গ্রামের? কার মাইয়া? দেখতে কেমন? তাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া, কিন্তু এত বড় কপাল তো আমগো নয়নের নাই। তাই যেমন মাইয়া পাই তারই বিয়া করাই আনম। কেন খালা, আমি যদি তোমার ঘরের বউ হই তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবা না? এটা তুই কি কস মা? আকাশের চাঁদ গরিবের ঘরে কেমনে থাকবো? চাঁদের আলোতে যে আমার ঘর পুইরা যাইব, ঘরে আমি আকাশে চাঁদে জায়গা দিতে পারুম না। এমন কথা জীবনে কোনোদিন মুখেও আনিস না মা। কেন? তোমরা তো আমাকে মতো মানুষ, সম্পর্ক যদি হয় তাতে দোষের কি? আমার পোলা তগবাড়ির গোলাম, তার বাবাও তোর বাবার গোলামি করছে, গোলামি করছে তার দাদাও। গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাতবর সাহেব কোনোদিনও মাইনা নেব না। তুই ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছিস, প্রতিদিন দুপুরবেলা নয়নের সাথে আমার হাতের খাওয়ান খাইছিস। সেই সম্পর্কের জেদ ধরা আমার বাড়িতে আসা যাওয়া করস, এইটাই অনেক। কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকস তাইলে তাইলে আর আমগো বাড়িতে আনার দরকার নাই। মা যতই বলুক, আমি সারা অন্য কেউ তোর ঘরের বউ হলে আমি তারে গলা টিপা খুন করে ফেলাম। কিন্তু
তোর বাবায় যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে, দেখা সাক্ষাৎ করুম কেমনে? উত্তর পরগনা কেন, তরে উত্তর মেরুতে পাঠাইলো। এই ফুল তোর ছিল, তোরই থাকবো। আমার বাবা শত চেষ্টা করলো, তোরে আমার কাছ থেকে দূরে সরাইতে পারবো না। ওরে বাবা রে, নে হাকর। শোনেন চৌধুরী সাহেব, সম্পর্ক করার ইচ্ছা থাকলে দূরত্ব কোনো সমস্যাই না। আপনার নাতির সাথে আমার মেয়ে ফুলের সম্পর্ক যখন কবুল করছেন, আপনি কালই আলতাফ রে আর তার ছেলেরে পাঠায় দেন। আমার মেয়ে ফুলটা দেখে যাক। যদি আপনার নাতি ফুলকে পছন্দ করে, তাইলে সামনের মাসেই মাদবর বাড়িতে সানাই বাজবে। আমার মেয়েরে আপনার নাতির হাতে তুলে দেব। ফুল, দাঁড়া। এত দেরি করে কোন জায়গা থেকে আসলি? ইয়ে মানে বাবা, নয়ন, আজকের পর থেকে তোর ঘর ছেড়ে বাইরে কলেজে যাবারও প্রয়োজন নাই। কিন্তু কেন বাবা? মাতবর বাড়ির মেয়েরা বিয়ের বয়স হলে চাকর বাকরদের বাড়ি ঘুরে বেড়ায় না। কত দেরি হয়ে গেছে। বসো সমেশ মিয়া। বুদ্ধিটা পাইছি। পরে মানে শুন আফামুনি, আর কিছু আনতে হবে না। শুন না, তোর এই পরনের কাপড়টা আমারে দিবি? কি কোন আফামুনি, আমার কাপড় আপনি পরবেন? হ, পরুম। শুধু আইজ রাইতের লাইগা তোর কাপড়টা আমি পরুম, আর আমার কাপড়টা তুই পরে ঘরে বসে থাকবি। আচ্ছা ঠিক আছে। আগামী মাসে আমার পোলা চাকরিতে জয়েন করবে। বেতন পেলেই আপনার টাকা সব সুদে আসলে পরিশোধ করে এই কথা তো তুমি অনেকদিন ধরেই কইতেছো। এই কেটা যায়? আমি পরে বানু। কই যাস? ভাইজানের কাছে। ভাইজান খবর পাঠাইছে, দেখা কইরাই আমি ফিরাম মনে। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। তোর আপারে কইছিস? হ্যাঁ। আচ্ছা। বুঝলে সমেশ মিয়া, খুব ভালো মেয়ে। বাইরে পুরুষের সামনে ঘুমটা ছাড়া আসে না। তুই এই সাথে আগের থেকেই বুঝি গরিবের বউ হওয়ার অভ্যাস করতেছস? জি না, বাবা বাড়িতে পাহারা বসাইছে। বাড়ির থেকে বাইর হওয়া একদম বন্ধ। কেন, কোনো কিছু টের পাইছে? তা তো জানি না, কিন্তু দুপুরে বাবা কার সাথে যেন আমার বিয়ে নিয়ে কথা কইতেছিল। কি? হ, কাল নাকি পাত্র আমার দেখতে আইব। যদি পছন্দ করে ফেলায়, তাহলে এই মাসের মধ্যেই আমার বিয়া। ভালোই তো, বড়লোক স্বামীর ঘরে খুব আনন্দিত থাকবি। হ, যারে ভালোবাসলাম তার বাড়ির সামনে দিয়া বরের সাজানো গাড়িতে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাইব। এ তো বড় আনন্দের কথা। ওরে বাবা, কিরে আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। কি? আর তোর হাসি দেখলে আমার অন্তরটা জুড়ায় যায়। সত্যি কইতাছস? সত্য, একদম চন্দ্র সূর্যের লাহান সত্য। নয়ন, এখন ক, আমি কি করুম? পাত্রপক্ষ যদি আমার দেখতে আসে? না, আমি থাকতে অন্য কারোর সাথে তোর বিয়ে হইতে দিব না।
যারা তোরে দেখতে আইবো তারা তো বাড়ি পর্যন্ত পৌঁছাইতেই পারবো না। কি করবি? কি করুম? কি কইতেছেন চৌধুরী সাহেব? আপনার ছেলে আর নাতি সকালে রওনা দিছে, কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না? ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছলে না কেন? আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এই লগে জড়িত। চৌধুরীর পোলা নাতিরে ওই হাওয়া করছে। যা চারটি খুঁজে দেখ। আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলা মানুষ কোথায় খুঁজি? গেলে কোথায়? এখন যে কি করি? পানি এলে কোন কি মুদ্দেই ওরে বাবা রে, ইয়াদের বলাই দেই। আরে এই আমাকে হবু জমাই রে বাইন্দে রাখছে। খানা আইতেছে আমি। এই আমনে এই অবস্থা কেডা করছে? ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন, আই জোরে জেলের ভাত খাওয়ামু। না রে কাকু, এই বিয়ে হবে না। এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপ বিয়ে করবে না। আরে খানা দিয়ে কির মধ্যে বললাম। হুজুর, হুজুর, চৌধুরী পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া হরমোনের বাচ্চা, তোরও দেখাইতেছি। চৌধুরীর পোলার নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থইছে। কার এত বড় সাহস? এরা সেই বেয়াদব। ওই পোলার নাম ওই লগিয়া ফরমান, আমি তোকে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম ওই লগিয়া আমি আবার তুই মির্গির বেড়ামের মতো করিস। হ্যাঁ, আমি ফাইজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই পোলা চাচা, কোন চাচা? তোর নাম কোন? আমি নাম জানবার চাইতেছি। কবি ফরি, এদিকে আয়। ওরে ধরে হাসপাতালে নিয়ে যা। তোর সাহস তো কম না। ফরমান আলী রে একবারে সাইজ করে দিছস। আরে হ, তুই জানিস না ফরমান বেটা অনেক বড় বদমাশ, সবসময় শুধু প্যাস লাগাইতে থাকে, তাই অনেক কারেন্টে শর্ট লাগাইতেছে। খুব ভালো করছস। বেশি কথা কইলেও তোর মাথায় বুদ্ধি আছে। কিন্তু আমার যে ভয় হইতেছে নয়ন, বাবা এখনো তো নাম জানতে পারে নাই। তার হাসপাতাল থেকে ওই ফরমান যদি সুস্থ হইয়া বাবারা সব জানায় দেয়, সেই চিন্তা তুই আমার উপর ছাইড়া দে। ফরমান বেটা যাতে মাতবর সাহেবের সাথে যোগাযোগ করতে না পারে সেই দায় দায়িত্ব আমার। জি কিছু বলছেন? কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি লেখাপড়া জানেন? আমি কাগজ কলম নিয়ে আসছি, আপনার কথা আপনি কাগজে লিখে দিবেন, ঠিক আছে? হুজুরের কাছে সব কইয়া দিম, এবার মজা বসবে। আনে এই ব্যাপার। জি বলুন। আপনি কাল লিখা কাগজ কলম আনতে চান কেন? এই বেডের পেশেন্টের জন্য। সর্বনাশ, এইটা আপনি কি করতেছেন? ওনার চরিত্র তো জঘন্য খারাপ। মায়ে মানুষ দেখলে চিঠি লেখা কুপ্রস্তাব দেয়। কি সাংঘাতিক!
ওই রোগীর মাথায় যদি একবার ওই ব্যারাম ওঠে তাহলে কারেন্টের শর্ট ছাড়া তার থামানো যায় না। তাহলে তো সেই ব্যবস্থা করে রাখতে হয়। আরে রাখতে হয় মানে? অবশ্যই রাখবেন। ইজ্জত গেল তোর ইজ্জত ফিরে পাইবেন না। আর আপনি বেজ্জতি হইলে তো আমাকে পুরো গ্রামের বদনাম। আর তাই তো আমি এত দূর থেকে পায়ে হাইটা কষ্ট করে আপনার খবরটা দিয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নয়ন ভাই তো ঠিকই বলেছে, আসলেই তো শালার চরিত্র খারাপ। এখন তার ওষুধ একটাই। এই কি এইভাবে হাঁপাতেছিস কেন? আর এত দেরি করলি যে? হাসপাতালে ফরমানালির ব্যবস্থা করে দিয়ে এলাম। আমি কিন্তু সত্যি খুব ভয় পাইতেছিলাম, যদি বাবা আমাকে ঘটনা যায় না ফেলাইতো তখন কি হইতো? আমার উপর তোর বিশ্বাস নাই? তোর লেগে আমি সব করতে পারি। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। আরাম চাঁদা নেমো খারাম, যে পাতে খাবার খায় সেই পাতে ফুটা করিস? তোর কত বড় সাহস আমার বাড়ির চাকর হইয়া আমার বাড়ির ইজ্জতের উপর হাত দিস? ইন্দুরের সাও ইজ্জতের বেড়া কাটতে আইছিলা, এইবার বসবা খেলাটা। না বাবা, ওর কোনো দোষ নেই, আমি নয়নরে ভালোবাসি। চাকরের জন্ম খালি আমাগো মতো লোকের সেবা করার জন্য, পায়ের জুতা পরিষ্কার করার জন্য, ভালোবাসার জন্য না। চলে আয় বলছি। না বাবা না, নয়নরে ছেড়ে আমি যাবো না। পারবা? এ হুজুর, ওরে নিয়ে যা। এইটা চাইছিলাম। এদিকে এদিকে তুমি এদিকে। খবরদার! আমার মেয়ের নাম ধরে ডাকলে তোরে আমি জিন্দা কবর দেব। মাতবর সাহেব, আপনি ফুল রে এখান থেকে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমার মন থেকে ফুলের ভালোবাসা কোনোদিনই মুছে ফেলতে পারবেন না। কারণ তোর মুখে ফুলের ভালোবাসার কথা শোনার আগে আমি তোর জবান বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তোর বাপ আমার জীবন রক্ষা করছে বলে এখনো তোরে আমি জানে বাঁচায় রাখছি। তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি, ভবিষ্যতে আর কোনোদিন ফুলের সাথে মেশার চেষ্টা করবি না। তাহলে আমার সে খারাপ তোর জন্য আর কেউ হবে না। কথাটা মনে রাখিস। চল, তোমার তাড়াতাড়ি চল। তালা মারিয়ে তো কি কইতেছেন মাতবর সাহেব? আমার নয়ন? হ্যাঁ, তোমার নয়ন। গোলামের বাচ্চা গোলাম, পায়ের জুতা মাথার তাজ হইতে চায়, মাতবর বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখে। না না মাতবর সাহেব, আপনি নিশ্চয় ভুল শুনছেন। আমার নয়ন এমন কাজ করতে পারে না। ও তাই নাকি? তোমার পোলা দুধে দোয়া তুলসী পাতা, তাইলে বনে বাজারে পুকুর ঘাটে জঙ্গলে মাতবর সাহেবের মাইয়ারে নিয়া কি পুঁতি পাড়ায়? এই চুপ থাক। শোনো নয়নের মা, নয়ন যে অন্যায় করছে তার শাস্তি স্বরূপ নয়ন আমি জ্যান্ত কবর দেওয়ার পারতাম, কিন্তু নয়নের বাপ আমার জীবন বাঁচাইছিল বলেই তোমার ছেলের জীবন ভিক্ষে দিলাম। কিন্তু এখন থেকে তোমরা আর এই গ্রামে থাকতে পারবা না, আশেপাশে গ্রামেও না। এটা কি কোন মাতবর সাহেব? এমন শাস্তি আপনি আম করে দিয়েন না। এই বাড়িতে আমি যখন প্রথম বউ হয়ে আইছি তখন নয়নের বাপের আমি কথা দিচ্ছিলাম, বউ হয়ে এই বাড়িতে আইছি, লাশ হয়ে এই বাড়ি থেকে বাইরে হব।
আপনি আমার স্বামীর বিটা ছাড়া করেন না। না, এখন আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমার কথা যদি তোমরা না শোনো, তাইলে আমার লোক দিয়া তোমাকে ঘাড় ধরে এই গ্রাম ছাড়া করাবো। কথাটা মনে রেখো। কাল সকালে তোমার পোলারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা। না, আমার জীবন থাকতে এই ভিটা বাড়ি ঠিকা আমাকে কেউ বাইর করতে পারবো না। কি তুই মাত বড় চোখের দিক তাকাইয়ে কথা কইতে আসস? হক কইছি, জুলুম আর অত্যাচার যখন গরিবের অস্তিত্বের উপরে হাত দেয়, তখন নিজের অধিকার রক্ষার জন্য শুধু প্রতিবাদ না, প্রয়োজনে হাতে হাতিয়ারও তুলে নিতে হয়। নারুন, তুই আমার স্নেহ মায়া দেখছিস, আমার রাগ দেখিস নাই, কিন্তু এখন দেখবি। এই ওরে মাইরে গ্রাম থেকে বের করে দে। ঠিক আছে, তোরে আমি দেখে নেব। গালে আটকেন। বাড়ি একটা খাইছি, চল যাই। লন দেই। নয়ন, তুই কিছু ভাবিস না মা, মাতবর আমাকে কিছুই করতে পারবো না। এইটা আমার বাপ দাদার ভিটা, মাতবরের কোনো ক্ষমতা নাই আমাকে ভিটা ছাড়া করে। কিন্তু নয়ন, তুই জানোস না, ছোটবেলায় তোর কঠিন অসুখ হয়েছিল। ডাক্তার কবিরাজ দেখাইতে গিয়া তোর বাবা আমাকে ওই ভিটা বাড়ি রহমত মেয়ের কাছে বন্ধক রাখছিল। সুদে আসলে অনেক টাকা হয়েছে। মা, তুই ভাবিস না মা, আমি যেমনে পারি বাবার এই ঋণ আমি শোধ করে দিব। আমি নয়নরে গ্রাম ছাড়া করতে না পারলে আমার মনের আগুন নেবে না। আমারে এত বড় বেইজ্জতি। হুজুর, বেইজ্জতি কি মুই কম হইছি? কাঁচাগি ঠেলা বাস দিয়া মোর গালটা বাসে একটা বাড়ি মারছে, দেন ডিমের নান ভুলিয়া রয়েছে। ওর একটা গেরা কলের মধ্যে হলাই তুইবে। একটা বুদ্ধি বের কর। ধরেন না, ফোড়া মানে ফোড়া। হুজুর, হুজুর, বুদ্ধি একটা পাইছি। আপনার মনে নাই আপনি কইছিলেন নয়ন গো ভিটা বাড়ির দলিল মন্ডল মেয়ার কাছে বন্ধক আছে, নয়নের কামাই টাকা দিয়া ছুটাইতে চাইছিলে। ছুটানের আগে বেশি টাকা দিয়া মন্ডলের কাজ দিয়া জমির দলিলটা আপনি কিনিয়া ফালান। এর পর ভিটা বাড়ি এমনিতেই সার দিয়া লুঙ্গি কাঁচা দিয়া বাইকিয়া যাইবে। তোর এত কেসা বুদ্ধি আসে কোন দোকান থেকে? ফরমান যা, গালাই গেলাইছে। যত টাকা লাগে রহমত মন্ডলের কাছে দলিলটা কিনে নিয়ে আয়। হ ফরমান আলী, টাকাই আসল কথা। 5,000 টাকার জন্য নয়নের বাবা জমি বন্ধক দিছিল, কিন্তু নয়ন জমি ছাড়াইতে পারবো বলে তো আমার মনে হইতাছে না। আরে না, মনে হরণের কিছু নাই, জীবনেও ছাড়াইতে পারবে না। আমাকে হুজুরের দয়ার শরীর, আপনি রাজি থাকলে কিছু লাভ দিয়া আইজি দলিলটা নিয়ে যাইতে চাই। তাইলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার 15,000 টাকা চাই। হে আনায় দিলাম। এইবার তাড়াতাড়ি দলিলটা দেন। মারাই আনছিলাম, তাই দেখেন না। এই না, আসসালামু আলাইকুম। আলাইকুম। তুই একটা কামের কাম করতে। হুজুর, এখন মুই যাই। যাবি? আচ্ছা, এই শোন, আমার বলে টাকা কি সবই লাগছে? না, সব লাগে নাই, কিছু বাবু কাটা রাখছি।
বা পকেটে হয় যা আসসালামু আলাইকুম। এইবার নয়ন বুঝবে চাইলের থেকে ধান হয় না ধানের থেকে চাইল হয়। এই দলিল দিয়েই নয়নরে আমি বিটা ছড়া করব। কি আমাকে বন্ধকে দলিল রহমত মিয়ার কাছ থেকে মাতবর কিনে নিছে? অনয়নের মা মাতবর আমাকে কইছে নয়নের বাপ 5,000 টাকার বিনিময়ে তোমাকে ওই ভিটা বাড়ি বন্ধক রাখছিল রহমত মন্ডলের কাছে। এখন রহমত মন্ডল 25,000 টাকার বিনিময়ে সেই দলিল বিক্রি করে দিতে মাতবরের কাছে। সব বুঝতে পারছি, এইটা মাতবরের একটা চক্রান্ত। নয়নের মা এখন তোমাকে বাড়িটা সাইডে দিতে হইব। দলিল অনুযায়ী এখন এই বাড়ির মালিক মাতবর সাহেব। এখন তো আর কইতে পার, কাল সূর্য উঠার আগে বাড়ি খালি করে দিয়া চলিয়া যা বা শ্বশুর হইয়া মাতবর সাহেবের হুকুম। নয়নের মা আমরা তাহলে এখন যাই। লান 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 হাঁটেন।